আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছ না? জি, দেখা যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, আমরা একটু জেনে নিই। আচ্ছা, প্যারাগ্রাফ কি? প্যারাগ্রাফ সম্পর্কে তোমাদের আইডিয়া কি? তাই কে বলবা? আমরা প্যারাগ্রাফ কাকে বলতেছি, এসে কাকে বলতেছি, এবং প্যারাগ্রাফই বা কেন বলতেছি? এনিওয়ান? আচ্ছা, কেউ না বললে আমি র্যান্ডম একজনকে জিজ্ঞাসা করব। বিশাল কুমার গুপ্ত, প্যারাগ্রাফ সম্পর্কে তোমার ধারণা কি, বলো? প্যারাগ্রাফ সম্পর্কে সাধারণত বুঝি হলো কোনো কিছু বিষয় আর কি হলো এক বা দেড় পেজের মধ্যে আর কি লেখা থাকে, ডেসক্রিপশনাল কিছু আর কি। কোনো বিষয় নিয়ে সংক্ষিপ্ত রচনা, যেটা সাধারণত একটি অনুচ্ছেদে লিখিত হয়, ঠিক আছে? মানে এক প্যারাগ্রাফের নামটাই আসছে এইভাবে, প্যারাগ্রাফ লেখাই হয় একটা প্যারাগ্রাফে, বুঝছো? প্যারা যেটাকে বলতেছি আমরা, প্যারাগ্রাফে মাল্টিপল প্যারা করছো মানে তোমার মার্ক যদি 10 হয় 5 নাই, ওখানেই শেষ। তোমরা অলওয়েজ প্যারাগ্রাফ লেখার সময় ম্যান্ডেটরি যে জিনিসটা মাথায় রাখবা সেটা হলো প্যারাগ্রাফ অলওয়েজ এক প্যারায় লিখতে হয়। প্যারাগ্রাফ হলো একটা নাতি দীর্ঘ রচনা, না দীর্ঘ আবার না ধরো যে খুব সংক্ষিপ্ত, এবং এখানে একটা টপিকের উপর লেখকের মানে প্যারাগ্রাফ যে লিখতেছে সেই লেখকের মনোভাব ইনক্লুডেড, ঠিক আছে? মনোভাব ইনক্লুডেড একটা বিষয় নির্ভর, বস্তু নির্ভর লেখা, সহজ কথা, ঠিক আছে? আচ্ছা, তো প্যারাগ্রাফের কিছু টাইপ আছে, আমরা টাইপ গুলো আগে দেখি। আচ্ছা, প্রথমে আছে ন্যারেটিভ প্যারাগ্রাফ, ন্যারেটিভ। আর দ্বিতীয় আছে হলো ডেসক্রিপটিভ। এগুলো সব তোমাদের মুখস্থ করতে হবে না, তোমরা জাস্ট দেখো। ডেসক্রিপটিভ। এরপর আছে হলো কজ অ্যান্ড এফেক্ট। এরপর আছে হলো তোমার আর্গুমেন্টেটিভ, ঠিক আছে? মোটা দাগে এই 4টা ধরন আছে প্যারাগ্রাফের, এবং 4 ধরনের প্যারাগ্রাফে 4 ধরনের লেখাজোখা আসে। আর একটা আছে পারসুয়েসিভ, সেটা তোমাদের এখন লাগবে না। পারসুয়েসিভ প্যারাগ্রাফ এখন লাগবে না, বাট বলা যায় না, মাঝে মাঝে এরকম থেকে থাকে পারসুয়েসিভ। যেটা ন্যারেটিভ প্যারাগ্রাফটা কি? এটা হলো, অবশ্য এটা বাংলায় বলতে গেলে এটা একটু কনফিউজিং হয়ে যায়, যেমন বর্ণনা আর কি বলে বিবৃতি, এই দুইটা বলতে আমরা সাধারণত একই জিনিস বুঝি, তবে বর্ণনা আর বিবৃতির মধ্যে কিছু তফাৎ আছে। আমরা যখন কি বলে যে কোনো ঘটনায় বড় কোনো পলিটিক্যাল নেতা অথবা কোনো পাবলিক ফিগার তারা যখন বক্তব্য দেন, প্রেসের সামনে এসে যখন বক্তব্য দেন, আমরা সেটাকে বলতেছি কি? বিবৃতি। আচ্ছা, আর বর্ণনা কি? বর্ণনা হলো তোমার কোনো কিছু সম্পর্কে তার ক্যারেক্টারিস্টিক, বৈশিষ্ট্য বর্ণনা করো। খেয়াল করো, পলিটিক্যাল লিডার যারা আছে তারা কিন্তু তোমার ওই ঘটনার উপর করে না, ফোকাস করে না, তার ঘটনার উপর কিন্তু ফোকাস করে না। তারা কি করে, সরি আমি একটু উল্টা লিখছি এখানে, ভুল হয়েছে, এটা হবে বিবৃতি, এটা হবে বর্ণনা। তারা কিন্তু ঘটনার উপর ফোকাস করে না, তারা শুধুমাত্র কি করে, তাদের মনোভাব, তার ঘটনা নিয়ে তাদের চিন্তা ভাবনা কেমন সেই সম্পর্কে কথা বলে। আর যখন কোনো গল্পের বর্ণনা, যখন কোনো গল্প বা ঘটনার যেটা ঘটনা প্রবাহের যে ডিটেইলস, সেটা যখন প্রোভাইড করা হয় সেটাকে আমরা বলতেছি কি? ওটা হলো বর্ণনা। ন্যারেটিভ আর ডেসক্রিপটিভের মধ্যে সহজ কথায় তফাৎ হলো, ন্যারেটিভে আমরা মূলত গল্প বলি,
ঠিক আছে, গল্প বা ঘটনা পরম্পরা বলি। আর ডেসক্রিপটিভের মধ্যে আমরা হলো বৈশিষ্ট্য বর্ণনা করি, বৈশিষ্ট্য নিয়ে কথা বলি। যেমন যদি বলি যে জার্নি বাই বোট, জার্নি বাই বোট এটা নিঃসন্দেহে একটা ঘটনা, কাহিনী। সেটা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কি করব, শুরু থেকে শেষ পর্যন্ত আমরা ঘটনাটার বর্ণনা দিব। প্রথমে আমরা এখানে জড়ো হলাম, এখানে নৌকায় উঠলাম, এখান থেকে ওখানে গেলাম, এটা সেটা করে আমরা শেষ করলাম। এটা হলো গল্প, ন্যারেটিভ। কিংবা তোমাকে ধরো লিখতে দিল যে ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 ফাইনাল, এটা হলো একটা ন্যারেটিভ প্যারাগ্রাফ। 2022 ফাইনালে তুমি শুরু থেকে একদম শেষ পর্যন্ত তো একটা সংক্ষিপ্ত ধারা বর্ণনা করবা। শুরু থেকে তোমার কি কি মনে হয়েছে, ম্যাচটা কিভাবে চলছে, কখন কি ধরনের উত্তেজনা ছিল, ম্যাচটা শেষ পর্যন্ত কিভাবে শেষ হয়েছে, এটা হলো গল্প, ন্যারেশন। আর ডেসক্রিপটিভ হলো ধরো ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়েই লিখতে দিল, এটা হবে ন্যারেশন, সরি ডেসক্রিপটিভ। ডেসক্রিপটিভ প্যারাগ্রাফে কি, ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ ফিফা ওয়ার্ল্ড কাপের তুমি বৈশিষ্ট্য বর্ণনা করবা, কবে কবে অনুষ্ঠিত হয়, কিভাবে অনুষ্ঠিত হয়, কত সালে প্রথম হয়েছিল, কত সালে লাস্ট হয়েছে, নেক্সট কবে হবে, তারপরে রেকর্ড টেকর্ড হাবি যাবে, এইসব অনেক কিছু আছে। এটা হলো ডেসক্রিপশন, বৈশিষ্ট্য বর্ণনা। আর আরেকটা ছিল, আরেকটা যেটা আছে ন্যারেটিভ, এটা হলো ঘটনার বর্ণনা। এই ন্যারেটিভ আর ডেসক্রিপটিভের মধ্যে এটা হলো মূল তফাৎ। এরপরে আছে কজ অ্যান্ড এফেক্ট। কজ অ্যান্ড এফেক্টের বিষয়টা কি, কজ মানে কারণ আর এফেক্ট মানে প্রভাব। সহজ এক্সাম্পল হলো ধরো গ্লোবাল ওয়ার্মিং নিয়ে লিখতে দিল, এটা হবে কজ অ্যান্ড এফেক্ট প্যারাগ্রাফ। একটা যে কোনো ঘটনা, যে কোনো একটা ইস্যু, যে কোনো একটা ফেনোমেনন, ফেনোমেনন মানে হলো ফেনোমেননের বাংলা কি, ঘটনা। ফেনোমেননের মানে হলো একটা এনি কাইন্ড অফ অকারিং, যে কোনো ধরনের ইনসিডেন্ট, ঠিক আছে, এটা হলো ফেনোমেনন। তো যে কোনো একটা টপিক নিয়ে তোমাকে লিখতে গেলে এর কারণ কি আর প্রভাব কি, ঠিক আছে, এটা হলো কজ অ্যান্ড এফেক্ট। যেমন গ্লোবাল ওয়ার্মিং নিয়ে লিখতে দিলে তুমি প্রথমে কারণ লিখবা, কেন গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, আবার তারপরে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে কি কি প্রভাব পড়তেছে এটা লিখবা। শুধু কজ এবং শুধু এফেক্ট প্যারাগ্রাফও আছে, সেটা সাধারণত ভার্সিটি অ্যাডমিশনে যদি আসে তাহলে এফেক্ট অথবা শুধু কজ, এই দুইটা একটা আসবে। কারণ ভার্সিটি অ্যাডমিশনে প্যারাগ্রাফের আয়তন অনেক সংক্ষিপ্ত হয়, ছোট্ট একটা পেজের মধ্যে লিখতে হয়। একটা আছে আর্গুমেন্টেটিভ। আর্গুমেন্টেটিভটা কি, আর্গুমেন্টেটিভ হলো তোমাকে একটা ফ্লো দেওয়া হয়। তোমরা ডিবেট দেখছো না, ডিবেটে যখন একটা টপিক দিয়ে দেওয়া হয়, টপিক বলতে একটা দাবি উত্থাপন করা হয়, সেই দাবির পক্ষে আর বিপক্ষে কথা বলে। আর্গুমেন্টেটিভ এসে হলো এরকম, ধরো তোমাকে বললো যে মুদ্রাস্ফীতির জন্য, আচ্ছা ধরো বললো যে বর্তমান বিশ্বে দারিদ্র্যের পেছনে পুঁজিবাদী একমাত্র কারণ, বর্তমান বিশ্বে দারিদ্র্যের জন্য পুঁজিবাদী একমাত্র কারণ। এখন তুমি আইদার পুঁজিবাদকে ডিফেন্ড করতে পারো অথবা পুঁজিবাদের বিপক্ষে কথা বলতে পারো, অ্যাটাক করতে পারো। এগুলো হবে হলো আর্গুমেন্টেটিভ এসে, সরি প্যারাগ্রাফ। আর একটা আছে পারসুয়েসিভ। পারসুয়েসিভটা হলো তোমাকে একটা টপিক দিবে, তুমি কাউকে একটা ইয়ে করবা, কি বলে, বোঝাবা। পারসিউ মানে হলো কাউকে কনভিন্স করা। এমন একটা টপিক দিবে তোমাকে, যেটা তোমাকে দেওয়ার পরে তুমি একজনকে আরেকজনকে কনভিন্স করবে। যেমন তোমাকে দিল যে কো কারিকুলার অ্যাক্টিভিটিস ওয়াইডেন্স দ্য ক্যারিয়ার প্রসপেক্টস, মানে কো কারিকুলার অ্যাক্টিভিটিস এর কারণে মানুষের ক্যারিয়ার প্রসপেক্ট আরো বিস্তৃত হয়। এখন এটা তোমাকে ফ্লো দিছে, তোমার যদি কিন্তু বলে নাই যে এটার পক্ষে বা বিপক্ষে বলো। আর্গুমেন্টেটিভ প্যারাগ্রাফে সাধারণত বলে দেয়া থাকে যেটার পক্ষে বা বিপক্ষে 10টা বা 5টা যুক্তি লেখো। পারসুয়েসিভের ক্ষেত্রে এরকমটা হয় না। পারসুয়েসিভের ক্ষেত্রে তোমাকে জাস্ট ফ্লোটা দিয়ে দেওয়া হয়, তুমি কনভিন্স করার ট্রাই করো। ধর তোমাকে বললো যে কো কারিকুলার অ্যাক্টিভিটিস ওয়াইডেন্স দ্য ক্যারিয়ার প্রসপেক্টস, তখন তুমি তোমার মতো করে আরেকজনকে ধরবো যে তুমি কোন একটা লেম্যান মানে হলো ফ্যামিলিয়ার না, কো কারিকুলার অ্যাক্টিভিটিস এর সাথে যুক্ত না বা ফ্যামিলিয়ার না, এমন একটা মানুষকে বোঝাচ্ছ তুমি যে কিভাবে কো কারিকুলার অ্যাক্টিভিটিস ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ। এই যে বোঝানো, এটাকে বলা হয় পারসিউ, এবং এই পারসিউ থেকে আসছে পারসুয়েসিভ প্যারাগ্রাফ। কজ এন্ড এফেক্ট, এগুলোর কি বাংলা লিখে দেওয়া দরকার আছে? কজ এন্ড এফেক্ট, আর্গুমেন্টেটিভ, পারসুয়েসিভ, কেউ একজন বলো। আর্গুমেন্টেটিভের বাংলাটা কি ভাইয়া? আর্গুমেন্টেটিভের বাংলা হলো এটা বিতর্কমূলক। বিতর্কমূলক, ঠিক আছে, আর লিখতে হবে না, আর তো বলেছেন। আচ্ছা,
ঠিক আছে, আমরা তাহলে আগাই। এখন আমরা আমাদের মূল স্লাইডে আসি। আচ্ছা, স্ট্রাকচার অফ আ ওয়েল ডেভেলপড প্যারাগ্রাফ। এখন প্রত্যেকটা প্যারাগ্রাফের আলাদা আলাদা স্ট্রাকচার থাকে। আচ্ছা, যেটা বলতেছিলাম, প্রত্যেকটা প্যারাগ্রাফের একটা স্ট্রাকচার থাকে। প্রথমে থাকে মোট হলো তিনটা পার্ট। এক হলো টপিক সেন্টেন্স, আর একটা হলো একটু দাগাই দিই এখানে তাহলে ভালো হয়। প্রথমে থাকে হলো টপিক সেন্টেন্স, এরপর থাকে হলো সাপোর্টিং ডিটেইলস, অর্থাৎ তুমি সাপোর্টিং ডিটেইল সবগুলো মিলে একটা পার্ট। একটা হলো কনক্লুডিং সেন্টেন্স, ঠিক আছে। টপিক সেন্টেন্সটা কি এটা আমরা একটু পরে দেখবো, তার আগে বলে নিই যে মোটামুটি সব প্যারাগ্রাফের ক্ষেত্রেই এই স্ট্রাকচারটা মেইনটেইন করা হয়, শুধুমাত্র ন্যারেটিভ প্যারাগ্রাফ ব্যতীত। ন্যারেটিভ প্যারাগ্রাফে যেটা হয় সেটা যেহেতু তুমি একটা গল্প বর্ণনা করতেছো, এখানে টপিক সেন্টেন্সের দরকার পড়ে না। আচ্ছা, কেন দরকার পড়ে না এটা জানার জন্য আমরা টপিক সেন্টেন্সকে সেটা আগে দেখি, তারপর হয়ে যাবে। একটু ওয়েট করো তো, একটা কল রিসিভ করতে হবে। আচ্ছা দেখো, তো আমরা আগে দেখি যে টপিক সেন্টেন্স কি, সাপোর্টিং ডিটেইল কি, কনক্লুডিং সেন্টেন্স কি সেটা। দেখো, a paragraph is a group of related sentences based on one central idea. আচ্ছা, টপিক সেন্টেন্স হলো একটা প্যারাগ্রাফে তুমি কি কি পয়েন্ট লিখতে চলেছো এই বিষয়ে একটা সম্যক ধারণা, বিশেষ ধারণা, কি বলে এটাকে, সম্যক ধারণা নিয়ে একটা সেন্টেন্স। এই বিষয়ে তুমি টপিক সেন্টেন্সে প্যারাগ্রাফটাতে কি কি লিখবা তার একটা সামারি তোমাকে লিখতে হবে প্যারাগ্রাফে। এই টপিক সেন্টেন্সটা যে ঠিকঠাক ভাবে লিখতে পারে তার প্যারাগ্রাফ এক্সামিনাররা পড়ে দেখে। এটা হলো বাস্তব কথা বলতেছি, মানে এটার কোনো নিয়ম নাই যে পড়ে দেখবে না, দেখা যাবে না। বাট আমি বাস্তব কথা হলো এটা যে সাধারণত কম্পিটিটিভ এক্সামে টপিক সেন্টেন্সটা যা ঠিকঠাক থাকে তার প্যারাগ্রাফটা পড়ে দেখা হয়। দেখো, টপিক সেন্টেন্সের ডেফিনেশন কি দিছে, a paragraph should have one main point which should be stated clearly in a sentence. This sentence is known as the topic sentence. It helps the readers to focus on the following. কিসে the topic, তুমি কি নিয়ে প্যারাগ্রাফ লিখতেছো। মনে করো তোমার প্যারাগ্রাফে কোনো শিরোনাম নাই, একজন পড়ে যেন বুঝতে পারে তুমি কি নিয়ে লিখতেছো, টপিক সেন্টেন্সটা হতে হবে এরকম। The topic, তার মানে what the paragraph is about, আর the controlling idea। কন্ট্রোলিং আইডিয়া কেন বলা হচ্ছে টপিক সেন্টেন্সকে? পুরো প্যারাগ্রাফে তুমি কি কি লিখবা তা সম্পূর্ণ নিয়ন্ত্রিত হয় টপিক সেন্টেন্সের দ্বারা। ব্যাপারটা এমন না যে তুমি প্যারাগ্রাফে টপিক সেন্টেন্সে যা লিখছো তা বাদে কিছু লিখতে পারবা না, ব্যাপারটা কিন্তু এরকম না। ব্যাপারটা এটা হলো সাধারণত তোমার এটা উত্তম প্যারাগ্রাফ লেখার জন্য, ঠিক আছে, উৎকৃষ্ট মানের একটা প্যারাগ্রাফ লেখার জন্য এই স্ট্র্যাটেজিটা মেনটেন করা জরুরি। এখনো হয়তো তোমাদের ভার্সিটিতে যাওয়ার আগ পর্যন্ত প্যারাগ্রাফ গুলো ওইভাবে, মানে কলেজ লেভেল পর্যন্ত, এইচএসসি এক্সাম পর্যন্ত তোমাদের প্যারাগ্রাফ গুলো ওইভাবে তোমার করা হয়নি, ওইভাবে চেক করে না টপিক সেন্টেন্স আছে কি নাই, জাস্ট দেখছে যে ঠিকঠাক আছে, লিখছে, হাতের লেখা ভালো আছে, নাম্বার দিয়েছে। বাট
ভার্সিটিতে যখন উঠবা তুমি যে সাবজেক্টই পড়ো তোমাকে এসে লিখতে হবে, মাঝে মাঝে প্যারাগ্রাফ লিখতে হবে। এই সব ক্ষেত্রে টিচাররা অলওয়েজ যে জিনিসটা ফোকাস করে সেটা হলো তোমার টপিক সেন্টেন্স ঠিক আছে নাকি। টপিক সেন্টেন্স দেখেই তোমার টিচার বা এক্সামিনার সে বুঝে যাবে যে তুমি পুরো প্যারাগ্রাফটাতে কি লিখতে চলেছো, ঠিক আছে, কি লিখতে যাচ্ছ, এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এখন টপিক সেন্টেন্স কি কিভাবে আসে আমরা একটু দেখি। আচ্ছা, কন্ট্রোলিং আইডিয়াটা কি, এটা তো বললাম। কন্ট্রোলিং আইডিয়া নিয়ে কোনো সমস্যা আছে? না, সমস্যা নাই। টপিক সেন্টেন্সটাই মূলত কন্ট্রোলিং আইডিয়া। এখানে যদি এই পার্টটাকে আলাদা করে হাইলাইট করা হয়েছে, ডাজন্ট ম্যাটার, পুরো সেন্টেন্সটাকে এটা এক একজন এক এক ভাবে বর্ণনা করে, ঠিক আছে। যেমন এই স্লাইডটা যে বানাইছে তার কোর্স টিচার আরেকজন ছিলেন, আমার কোর্স টিচার আরেকজন ছিলেন, দুজন দুই ভাবে পড়েছে আমাদেরকে বলা হয়েছে টপিক সেন্টেন্সটা হলো কন্ট্রোলিং আইডিয়া। আচ্ছা, এটা ডাজন্ট ম্যাটার, এটা এত ইম্পর্টেন্ট বিষয় না। তুমি জাস্ট মাথায় রাখবা যে টপিক সেন্টেন্সে তোমার পুরো প্যারাগ্রাফে যা লিখতে চাচ্ছ এটা ফোকাস থাকতে হবে। যেমন যেমন এই যে বিষয়টা এক্সাম্পল দেওয়া হয়েছে বেশ কয়েকটা। এখানে দ্য ফার্স্ট স্টেপ ইন লার্নিং সাইকেল ইজ দ্য হার্ডেস্ট, মাই স্কুল ইজ দ্য বেস্ট স্কুল ইন বাংলাদেশ। আমি আর একটা ইজি এক্সাম্পল দিই। ধরো তোমাকে লিখতে দেওয়া হয়েছে তোমার ফেভারিট পোয়েট নিয়ে। ফেভারিট পোয়েট, ধরো তোমার ফেভারিট পোয়েট কে? ধরো যে কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম ফেভারিট পোয়েট নিয়ে যখন লিখতে যাবা, স্বাভাবিকভাবেই তুমি কেন তাকে পছন্দ করো, কেন সে তোমার ফেভারিট পোয়েট, এই বিষয়টা আসে। এখন কাজী নজরুল ইসলামকে আমি কেন পছন্দ করি? Because of his, first of all, rebellious রাইটিংস, একটা পয়েন্ট গেল। তারপরে চয়েস অফ ওয়ার্ডস মানে শব্দ চয়ন, এন্ড লাইফ ওরিয়েন্টেড থিমস। কাজী নজরুল ইসলামকে আমি কেন পছন্দ করি? তার বিদ্রোহী লেখা, ঠিক আছে, বিদ্রোহী মানসিকতা সম্পন্ন লেখা, তারপর তার শব্দ চয়ন আর লাইফ ওরিয়েন্টেড থিমস, তার জীবন ঘনিষ্ঠ থিম। এই যে লিখলাম না যে হিজ রেবেলিয়াস রাইটিংস, তারপরে এইটা চয়েস অফ ওয়ার্ডস, তারপর লাইফ ওরিয়েন্টেড থিমস, এই তিনটা হলো আমাদের প্যারাগ্রাফের কন্ট্রোলিং আইডিয়া, দ্য মেইন পার্ট অফ দ্য টপিক সেন্টেন্স, ঠিক আছে। এটাকে পুরোটাকেও কেউ কন্ট্রোলিং আইডিয়া বলতে পারে, ইট ডাজন্ট ম্যাটার। তো প্যারাগ্রাফের টপিক সেন্টেন্সটা আমাদের শুরু হবে এইভাবে, বুঝতে পারছো? এখন আমি কি করব? এখন আমি চলে যাব সাপোর্টিং ডিটেইলে। সাপোর্টিং ডিটেইলে কি? এই যে আমি লিখলাম না কন্ট্রোলিং আইডিয়া কয়েকটা, এই আইডিয়াগুলোকে আমি কি করব? আইডিয়াগুলোকে আমি এলাবোরেট করব। কিভাবে এই আইডিয়াগুলোকে আমি এক্সপ্লেইন করতে পারি, এটা হলো সাপোর্টিং ডিটেইল। যে একটা দাবি করলাম সেই দাবিটাকে আমাকে প্রমাণ করতে হবে, কিভাবে সেটা দেখাই। ধরো সাপোর্টিং ডিটেইল 1, সাপোর্টিং ডিটেইল 1 কি ছিল? বলো সাপোর্টিং ডিটেইল 1 কোনটা ছিল? হিজ রেবেলিয়াস রাইটিংস, তাই না? তো ধর আমি সাপোর্টিং ডিটেইল লিখলাম কি, কাজী নজরুল ইসলাম is mainly praised for his rebellious attitude expressed in his writings. এই হলো আমার একটা সাপোর্টিং ডিটেইল।
এই যে এটাকে যে আমি লিখলাম, এটা কি ছিল? এটা ছিল আমার টপিক সেন্টেন্স। এই টপিক সেন্টেন্সকে যখন আমরা শুরু করব এক্সপ্লেন করার, টপিক সেন্টেন্সের যে আইডিয়া গুলো আমরা লিখলাম, থিম গুলো, এগুলোকে আমরা যখন এক্সপ্লেন করা শুরু করব তখন থেকে আমাদের শুরু হবে সাপোর্টিং ডিটেইল। এটা হলো আমাদের সাপোর্টিং ডিটেইল নাম্বার 1। সাপোর্টিং ডিটেইল নাম্বার 1। এই যে আমি এই অংশটাকে এলাবোরেট করে লিখলাম। এখন আমি কি করব? রেফারেন্স দিব। রেফারেন্স দিব কিভাবে? ধরো তার কবিতার এক্সাম্পল দিলাম, যে তার his such ideas have been expressed in his famous poems like বিদ্রোহী, তারপরে ধরো যে আজ সৃষ্টি সুখের উল্লাসে, দিয়ে ধরো আরো নাম জানা থাকলে দিলা, না হলে দিলা, এটসেট্রা। এই যে এইভাবে রেফারেন্স দিয়ে দিয়ে প্রত্যেকটা সাপোর্টিং ডিটেইলকে এলাবোরেট করতে হয়। বুঝতে পারছো? এটা হলো প্যারাগ্রাফ লেখার আমাদের মূল আইডিয়া। এখন আমরা আবার ফিরে আসি টপিক সেন্টেন্সে। টপিক সেন্টেন্সটাকে আমরা ডেভেলপ করতে পারি কিভাবে? কিভাবে ডেভেলপ করতে পারি? টপিক সেন্টেন্সটা ডেভেলপ করার জন্য প্রথমে তোমাকে যে বিষয়টা জানতে হবে সেটা হলো তোমাকে বের করতে হবে তুমি টপ প্যারাগ্রাফে কি কি লিখবা। এই স্টেজটাকে বলা হয় এই স্টেজটাকে বলা হচ্ছে হলো ব্রেইনস্টর্মিং। এটা হলো আমাদের প্যারাগ্রাফ লেখা। এতক্ষণ আমরা দেখলাম যে প্যারাগ্রাফে কি লেখে, কনক্লুডিং সেন্টেন্স আমরা পরে আসতেছি, আগে আমরা টপিক সেন্টেন্স আর সাপোর্টিং ডিটেইলটা কভার করি। এই স্টেজটাকে বলা হচ্ছে ব্রেইনস্টর্মিং। ব্রেইনস্টর্মিং মানে জানো? চিন্তা করা। সহজ কথায় ব্রেইনস্টর্মিং মানে চিন্তা করা। ব্রেইনস্টর্মিং কি লিখবো? যে তোমাদেরকে একটা টপিক দেই, তোমরা একজন একজন করে বা যে যে কয়টা পারো আমাকে আইডিয়া দাও। ধরো আমি তোমাকে টপিক দিলাম একটা, যে কি দেওয়া যায়, তোমরা একটা টপিক চুজ করো তো। কারো কোনো চয়েস আছে টপিকের? হ্যাঁ বলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ বলো। বেনিফিটস অফ এডুকেশন। বেনিফিটস অফ এডুকেশন বা সাইবার বুলিং বা অ্যাডভার্স ইফেক্ট অফ সাইবার বুলিং। অ্যাডভার্স ইফেক্টস অফ সাইবার বুলিং, অ্যাডভার্স ইফেক্টস অফ সাইবার লাইফ, নো এটা লেখো। এটা কিংবা অ্যাডভার্স ইফেক্টস অফ সোশ্যাল মিডিয়া। এটা নিয়ে তোমরা চিন্তা করো কি কি লেখা যায় এই প্যারাগ্রাফে, কি কি আমি কিন্তু বলতেছি না তোমার 3টা সাপোর্টিং ডিটেইল বের করতে হবে। তুমি জাস্ট ভাবো, র্যান্ডমলি ভাবো যে আমি কি নিয়ে লিখতে চাই, কোন কথাগুলো আনতে চাই। এখন একজন একজন করে বা যে কয়জন পারো একটা করে পয়েন্ট বলো আমাকে। বলো কি ইফেক্ট হয় এক্সেস ইউজ অফ সোশ্যাল মিডিয়ার কারণে, কি কি, কিংবা সোশ্যাল মিডিয়া ইউজ করার কারণে কি কি অ্যাডভার্স ইফেক্ট। তো অ্যাডভার্স ইফেক্ট মানে হলো নেগেটিভ ইফেক্ট, সোজা কথা। কি কি নেগেটিভ ইফেক্ট তৈরি হয়? ওয়েস্টেজ অফ টাইম। ওয়েস্টেজ অফ টাইম, গুড। আরে ওয়েস্টেজ অফ টাইম। তারপর বলো, তোমরা বলো, আমি বলবো না। ব্যক্তিগত তথ্য চুরি হওয়ার সম্ভাবনা। আচ্ছা তাহলে এটা কি বলি? প্রাইভেসি কনসার্ন, গুড। তারপর তোমরা যদি একদম ডিটেইলে বলতে চাও তা বলতে পারো, যে
খন্ড খন্ড ঘটনা, যেগুলো হচ্ছে ওয়েস্টেজ অফ টাইম, তারপরে পড়াশোনায় মনোযোগ বসে না, তারপরে আর কি ব্রেইন ড্যামেজ, এই ধরনের কথাবার্তা, যে যত হেলথ হেলথ সাইবার বুলিং, অ্যাডিকশন। সাইবার বুলিং, আচ্ছা লিখলাম অ্যাডিকশন। It can also lead to anxiety, depression, loneliness, Anxiety. and এনজাইটি, ঠিক আছে। তারপর আর কিছু? গুজব ছড়ানো, রিউমার, সার্কুলেশন অফ রিউমার্স। তারপর আচ্ছা, আমি ধরো এগুলোর উপরে লেখার চেষ্টা করি। আচ্ছা, ওয়েস্ট অফ টাইম, তোমরা এটা বলতে পারতা যে হ্যাম্পারিং স্টাডিজ। বলতে পারতা, করে না, সময় নষ্ট করে। আচ্ছা, এখন দেখো আমরা তো অনেকগুলো আইডিয়া পাইলাম, তাই না? এখন এগুলোকে আমরা সাজাবো সাপোর্টিং, যে আরো বড় বড় প্রকার, যেমন ফর এক্সাম্পল কিরকম এক্সাম্পল দিই, যে ধরো নাউন কয় প্রকার, 5 প্রকার, ঠিক আছে। তারপরে ভার্ব কয়, প্রোনাউন কয় প্রকার, 8 প্রকার। আমরা এক জায়গায় লিস্ট করলাম যে অ্যাবস্ট্রাক্ট নাউন, প্রপার নাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন লিস্ট করলাম। লিস্ট করার পরে এখন আমরা এগুলোকে সাজাবো, সাজায় যেগুলো নাউন সেগুলোকে নাউনের মধ্যে রাখবো, যেগুলো প্রোনাউনের মধ্যে রাখবো। এখানে আমাদের অনেকগুলো পয়েন্ট আছে, এই পয়েন্টগুলোকে আমরা বড় বড় পয়েন্টের মধ্যে নিয়ে এসে সাজাবো। যেমন ওয়েস্টেজ অফ টাইম, তারপরে স্টাডি হ্যাম্পার, এগুলো দেখো দুইটাই কিসের মধ্যে পড়ে? দুইটাই মনে করো যে ওয়েস্টেজ অফ টাইমের মধ্যে পড়ে। তাহলে ওয়েস্টেজ অফ টাইম এটা একটা পয়েন্ট পেলাম। সাপোর্টিং ডিটেইল নাম্বার 1, এটাকে লিখলাম আমরা কি SD1। আচ্ছা, এরপরে দেখো আরো আছে কি, যে ঝামেলা করতেছে আজকে ল্যাপটপটা, প্রাইভেসি কনসার্নস, সাইবার বুলিং, তারপরে সার্কুলেশন অফ রিউমার্স, এই সবগুলো কিসের মধ্যে পড়ে দেখো তো? harassment, কিসের মধ্যে পড়ে? সব পড়ে সাইবার ক্রাইমের মধ্যে, ঠিক আছে। তো এই দুইটা মিলে আমরা লিখে ফেললাম সাইবার ক্রাইম। একে আমরা কালার করে দিই একটা। না, ফ্রি নাই ভাই, ক্লাস নিচ্ছি। ঠিক, এটা সাপোর্টিং ডিটেইল 2। আবার দেখো হেলথ হ্যাজার্ডস, অ্যাডিকশন, অ্যাংজাইটি, হেলথ হ্যাজার্ড, অ্যাডিকশন, অ্যাংজাইটি, এগুলো সব কিসের মধ্যে পড়তেছে? সব মিলে পড়তেছে হেলথ হ্যাজার্ডস এর মধ্যে। এটাকে আমরা কালোই রাখলাম। আচ্ছা, এটাকে বাদ দিয়ে দিই। তাহলে আমাদের সাপোর্টিং ডিটেইল 1 পাইলাম, 2 পাইলাম, 3 পাইলাম, পেয়ে গেলাম না? এখন তোমাদের মধ্যে হয়তো অলরেডি একটা ধারণা ঢুকে যাইতে পারে যে সাপোর্টিং ডিটেইল বোধহয় 3টার বেশি লেখা যায় না। ব্যাপারটা এরকম না। সাপোর্টিং ডিটেইল তুমি যে কয়টা খুশি লিখতে পারো, বাট আসলে এখানে প্যারাগ্রাফের একটা আইডিয়াল সাইজ আছে। যে কোনো এক্সামে হোক বা যে কোনো পারপাজে হোক, তুমি যখন প্যারাগ্রাফ লিখবা তোমাকে ওই মোটামুটি একটা আইডিয়াল সাইজে রাখতে হয়, সর্বোচ্চ 200 কি 250 ওয়ার্ডের মধ্যে। সেক্ষেত্রে 3টা সাপোর্টিং ডিটেইল হলো আইডিয়াল সাইজ। 3টার বেশি দেওয়াও ঠিক না, আর কম দিলে তো নাম্বারই পাবা না। আচ্ছা, তো এই হলো 3টা হলো আইডিয়াল, ঠিক আছে। আরো কিছু থাকতে পারে, ব্রেইন ড্যামেজ থাকতে পারে, ব্রেইন ড্যামেজ অবশ্যই হেলথ হ্যাজার্ডস এর মধ্যে পড়বে। ফোকাস, ঠিক আছে, ফোকাস, তারপরে অ্যাটেনশন স্প্যান, এগুলো সব আরেকটা পয়েন্টের মধ্যে থাকতে পারে। তো দেখো 3টা আইডিয়া আমরা পেয়ে গেলাম, সাপোর্টিং ডিটেইল পেয়ে গেছি না? এখন আমরা এগুলোকে এলাবোরেট করব, ঠিক আছে। যেমন ওয়েস্টেজ অফ টাইমের ক্ষেত্রে তুমি কি আরো
ছোট ছোট কি কি পয়েন্ট আনতে পারো, যে স্টাডি, তারপরে ওয়ার্ক, তারপরে আনতে পারো যে ফরগেটফুলনেস। আচ্ছা, আবার লিখলাম মনে করো ওয়েস্টেজ অফ টাইম, লিখতে লিখতে তুমি বললে যে দিস ক্যান আলটিমেটলি লিড টু অ্যান আনহেলদি লাইফস্টাইল, হেন্স সেকেন্ডলি সেকেন্ডলি অ্যাডভার্স ইফেক্টস অফ সোশ্যাল মিডিয়া মে ইনক্লুড হেলথ হ্যাজার্ডস টু। তখন এখানে আবার আমরা আরো ছোট ছোট পয়েন্ট লিখবো, কি কি ফিজিক্যাল, যেমন অনেকের মধ্যে সোশ্যাল মিডিয়া ইউজ করতে করতে একটা অলস জীবন যাপন করার মাধ্যমে তাদের স্থূলকায় রোগে ভোগে অনেকে, মানে সোজা কথা মোটা হয়ে যায়। তারপরে সাইকোলজিক্যাল, এই সাইকোলজি থেকে আবার একটু ফার্দার এলাবোরেট করতে পারো, যে অ্যাংজাইটি হয়, ডিপ্রেশন হয়, অ্যাডিকশন হয়, ঠিক আছে। আচ্ছা, সাইবার ক্রাইমের মধ্যে আছে ধরো বুলি, প্রাইভেসি, আর কি যেন ছিল, এটসেট্রা। আমার আপাতত হ্যাঁ, রুমার, এগুলো সবই কিন্তু সাইবার ক্রাইম, এটসেট্রা। দেখো, এইভাবে আমরা প্রথমে চিন্তা করে করে আগে আমরা লিস্ট করব যে কি কি আইডিয়া আনা যায় এর মধ্যে। তারপরে আমরা সেগুলোকে ছোট ছোট তিনটা ভাগে ভাগ করবো, যে এই আইডিয়া গুলো এর মধ্যে যায়, ওই আইডিয়া গুলো আরেকটার মধ্যে যায়। এভাবে করে আমরা তিনটা সাপোর্টিং ডিটেইল দাঁড় করে ফেলবো, তারপরে আমরা প্যারাগ্রাফ লিখবো। আচ্ছা, এবার আমরা একটু এই স্লাইড থেকে একটু এক্সাম্পলে যাই, যে সাপোর্টিং ডিটেইল কিভাবে লিখতে হয়। দেখো, এখানে একটা মোটামুটি শেয়ার দিই নাই, এখানে একটা মোটামুটি সাইজের একটা প্যারাগ্রাফ দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। এখানে প্যারাগ্রাফে এখানে সাপোর্টিং ডিটেইল গুলো এক্সপ্লেইন করা হয় নাই, বাট প্যারাগ্রাফে যখন আমরা লিখবো আমরা নরমালি এক্সপ্লেইন করব। আচ্ছা, অস্ট্রেলিয়া ইজ অ্যামং দ্য বেস্ট কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড ফর 3 রিজনস, ঠিক আছে, ফর 3 রিজনস। এই যে আমাদের কন্ট্রোলিং আইডিয়া পেয়ে গেলাম, বাট এখানে যেহেতু আমি বললাম সংক্ষিপ্ত করে দেওয়া আছে, এখানে 1 2 3 করে আমরা 3টা পয়েন্ট লিখতে পারি। তার মধ্যে একটা হলো কি হেলথ কেয়ার, তারপর আরেকটা কি আছে এখানে যে এডুকেশন, এডু লিখে রাখি, এডু। আর কি আছে, এটা হলো এনভায়রনমেন্ট। 3 রিজনস, এখানে টপিক সেন্টেন্সটা সংক্ষিপ্ত আকারে দেওয়া হয়েছে। আমরা কি করব, অস্ট্রেলিয়া ইজ অ্যামং দ্য বেস্ট কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড ফর 3 রিজনস নেমলি বা সাচ অ্যাজ হেলথ কেয়ার, এডুকেশন অ্যান্ড এনভায়রনমেন্ট। তারপরে আমরা কি করব, তারপরে দেখো এখানে কি করছে, শুরু করছে ফার্স্ট অফ। এই ফার্স্ট অফটা কেন ইউজ করছে আমি এটা পরে এক্সপ্লেন করব। তার আগে আমরা দেখি, তো সেখানে আমরা কি হয়েছে দেখো, এখানে প্রথমে আমাদের এই যে আমি যে পয়েন্ট আউট করে লিখছিলাম না, যে হেলথ কেয়ার, প্রথমে দেখো দ্য হেলথ কেয়ার সিস্টেম ইন অস্ট্রেলিয়া ইজ ফার্স্ট রেট, রিজনেবলি প্রাইসড মেডিকেল সার্ভিসেস আর অ্যাভেলেবল টু অল দি অস্ট্রেলিয়ানস, ঠিক আছে। চাইলে তুমি আরো একটা লাইন অ্যাড করে দিতে পারো। আচ্ছা, তারপরে কি লিখছে, তারপরে এই যে আমি 2 নাম্বার পয়েন্ট যেটা লিখছিলাম, আচ্ছা আমি একটা এখানে লিখে দেখাই, প্রথমে লিখে না রাখলে হচ্ছে না। দেখো, প্রথমে আমাদের কি ছিল, হেলথ কেয়ার নিয়ে আমরা একটা লাইন এক্সপ্লেইন করছি। সেখানে কি, দ্য হেলথ কেয়ার সিস্টেম ইন অস্ট্রেলিয়া ইজ ফার্স্ট রেট, রিজনেবলি প্রাইসড মেডিকেল সার্ভিসেস আর অ্যাভেলেবল টু
অল অস্ট্রেলিয়ানস, এই পুরোটা হলো আমাদের প্রথম সাপোর্টিং ডিটেইল। ঠিক আছে, আমাদের এক নাম্বার কি ছিল, এক নাম্বার কন্ট্রোলিং আইডিয়া কি ছিল, এক নাম্বার কন্ট্রোলিং আইডিয়া ছিল হেলথ কেয়ার, তাই না? আমরা হেলথ কেয়ারটাকে এখানে এক্সপ্লেন করলাম। আমাদের দ্বিতীয় আইডিয়াটা কি ছিল, এডুকেশন। তো সেকেন্ড, the quality of education in this nation is really excellent. Students are taught by well-trained lecturers and are encouraged to continue studying at university. তোমরা চাইলে আরো কিছু ডিটেইল অ্যাড করতে পারো, এখানে তোমাদেরকে সংক্ষিপ্ত আকারে দেখানো হয়েছে জাস্ট। তো দেখো, এটা আমাদের সেকেন্ড, পুরোটা হলো আমাদের সেকেন্ড সাপোর্টিং ডিটেইল। এরপরে কি আছে, এরপরে দেখো থার্ড বা লাস্ট সাপোর্টিং ডিটেইল সেটা কি ছিল, এনভায়রনমেন্ট। লাস্টলি, অস্ট্রেলিয়ান সিটিজ আর ওয়েল কেপ্ট এন্ড রান এফেক্টিভলি। দেয়ার আর মেনি পার্কস এন্ড ওপেন স্পেস ইন অস্ট্রেলিয়ান সিটিজ। আবারও বলতেছি, চাইলে এখানে আরো কিছু অ্যাড করতে পারো। যেমন বললা যে অস্ট্রেলিয়ায় প্রচুর পরিমাণে বন্য প্রাণী, বন্য বিষাক্ত পশু পাখি থাকা সত্ত্বেও তাদেরকে এমন ভাবে ওয়েল ম্যানেজড অবস্থায় রাখা হয়েছে যাতে করে তারা লোকালয়ে ঢুকে ক্ষয়ক্ষতি না করে। এই যে ছোট কথাটা এক লাইনে বা দুই লাইনে লিখে দিবে, ঠিক আছে? আচ্ছা, এই হলো আমাদের সাপোর্টিং ডিটেইল, লাস্ট সাপোর্টিং ডিটেইল। এখন আমি বলছিলাম যে এই ফার্স্ট অফ, লাস্টলি আর সেকেন্ডলি, এই জিনিসগুলো কি? এই জিনিসগুলোর আমরা বলতেছি, এটা আমরা অবশ্যই পড়ে থাকবো ইন্টারে। এটা হলো, এই জিনিসগুলো হলো, এগুলোর আমরা বলতেছি কানেক্টরস। কানেক্টরস একটা প্যারাগ্রাফে কথার প্রেক্ষিতে আরেকটা কথা বলার জন্য আমাদের কানেক্টরস ইউজ করাটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমি তোমাদের সাথে কথা বলতে বলতে হুট করে একটা আরেকটা কথা চলে যেতে পারি না। বাই দা ওয়ে টাইপ কিছু ওয়ার্ড, কিছু কানেক্টর। কথা শুরু করার সময় অনেকে বলে যে ওয়েল, এই ওয়েল বলে তারপর শুরু করে। আবার অনেকে বলে যে বাই দা ওয়ে, অনেকে বলে অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, অনেকে বলে ইন ফ্যাক্ট। অনেক এক একটা কথার ক্ষেত্রে এক একটা কানেক্টর ইউজ করা হয়। আমাদের সাপোর্টিং ডিটেইল গুলো যখন আমরা লিখবো, যেহেতু একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে আমরা মুভ করতেছি, আমরা কারণ ব্যাখ্যা করতেছি। যেমন তোমাকে আমি একটা কিছু কারণ যদি ব্যাখ্যা করি বা একটা কিছু সম্পর্কে যে কোনো ধরনের বর্ণনা দিই, আমি কি বলবো? বলবো যে প্রথমে একটা কারণ বলবো যে প্রথমত এটা হলো কারণ, দ্বিতীয়ত এটা হলো কারণ, তৃতীয়ত এটা হলো কারণ। এইভাবে প্রথমত, তৃতীয়ত, তৃতীয়ত, এই টাইপ ওয়ার্ড গুলো প্যারাগ্রাফে ইউজ করা খুবই গুরুত্বপূর্ণ। অন্যথায় তোমার প্যারাগ্রাফ মনে হবে যে কপি পেস্ট করে বসাই দিছো কিংবা মুখস্থ জিনিস লিখে দিছো, মানে কোহেরেন্স থাকবে না, কাইন্ড অফ তোমার ইয়ের মতো। কিভাবে বোঝাই, একসাথে লেগে থাকবে বাট মাঝখানে কোনো জয়েন্ট থাকবে না। তো এই জন্য কানেক্টর গুলো গুরুত্বপূর্ণ। কিছু গুরুত্বপূর্ণ কানেক্টর কি কি হতে পারে সেটা আমরা একটু দেখি। এটা তোমরা লিস্ট করে নাও, লিস্ট করে নেওয়াটা জরুরি। ফার্স্টলি কিংবা ফার্স্ট অফ অল। তারপর আছে সেকেন্ডলি, সেকেন্ড অফ অল। না, সেকেন্ড অফ অল হয় না, আসলে সেকেন্ডলি হয়। আর সেকেন্ডলির সাথে কি হয়? বিসাইডস হয়, মোর ওভার হয়, ঠিক আছে? মোর ওভার হয়, অলসো হয়। তারপরে অ্যাপার্ট ফ্রম দিস হয়, ইন এডিশন টু। না, ইন এডিশন টু আসলে ওইভাবে হয় না। হ্যাঁ, ইন এডিশন টু হয়। তারপর হচ্ছে তাহলে ওইভাবে বলতে হবে, ইন এডিশন টু বলতে ইন এডিশন টু দি, একটু বিরাট বড় হয়ে যায়, এজন্য আমি দিলাম না এটা। aforementioned, in addition to the aforementioned point কিংবা aforementioned point বা detail, there is also blah blah blah, এরকম। এই যে in addition to that, again দেওয়া যাবে না, again হয়। গুড। এইরকম সেকেন্ডলি আর থার্ডলির ক্ষেত্রে মোটামুটি সেম, বুঝছো? কারণ দুইটাই মাঝখানে আছে। বাট ফার্স্টলি আর ফার্স্ট অফ অল, আচ্ছা, ফার্স্টের জন্য আমরা আরো কিছু কানেক্টর আছে, যেমন প্রাইমারিলি, ইনিশিয়ালি, প্রাইমারিলি, ইনিশিয়ালি।
বেসিক্যালি এই সব আর কি, বুঝছো? এগুলোরে বলতেছি আমরা কানেক্টরস। এই প্রথম লাইন এটা ইউজ হয় হলো, আচ্ছা ফার্স্ট লাইন এটাই ফার্স্ট, এই পয়েন্টটা ইউজ হয়, এই কানেক্টর গুলো ইউজ হয় অলওয়েজ তোমার এর ক্ষেত্রে, প্রথম সাপোর্টিং ডিটেইলের ক্ষেত্রে, আর এইগুলো যে কোনো সাপোর্টিং ডিটেইলের ক্ষেত্রেই ব্যবহার হতে পারে, ঠিক আছে? আচ্ছা, যেমন আর একটা প্যারাগ্রাফ দিয়ে এখন আমরা এক্সাম্পল দেই। How to perform well in competitive exams. To excel in a competitive exam. Excel মানে হলো ভালো করা। Excellent এর ভার্ব হলো excel. Thorough preparation is key. তাহলে এটা হলো আমাদের টপিক সেন্টেন্স, তাই না? আর টপিক সেন্টেন্স কিসের উপর ভিত্তি করে? কন্ট্রোলিং আইডিয়া। আচ্ছা, আমি পুরোটাই কন্ট্রোলিং আইডিয়া তোর। আচ্ছা, তোমরা যেভাবে মনে রাখতে পারো। তারপরে ফার্স্টলি ক্রিয়েট আ ওয়েল অর্গানাইজড স্টাডি শিডিউল। দেখো, এই দেখো ফার্স্টলি দিয়ে শুরু হইলো, তাই না? থরো প্রিপারেশন ইজ কি, এটা একটা কন্ট্রোলিং আইডিয়া। এখানে আবারও বলতেছি, এখানে সংক্ষিপ্ত আকারে লেখা আছে, এখানে তোমার এই বিষয়গুলো আসবে, ঠিক আছে? থরো প্রিপারেশন ইজ কি, যেমন লিখতে পারো যে ওয়েল অর্গানাইজড স্টাডি, তারপরে রেগুলার প্র্যাকটিস অ্যান্ড এনগেজমেন্ট ইন গ্রুপ ডিসকাশনস। এই তিনটা হবে আমাদের তিনটা সাপোর্টিং ডিটেইলের মূল পয়েন্ট, ঠিক আছে? তিনটা সাপোর্টিং ডিটেইল, এবং তারপরে আমরা এখান থেকে এলাবোরেট করব, ঠিক আছে? এইভাবে এলাবোরেট করব যে কিভাবে একটা কম্পিটিটিভ এক্সামে ভালো করা যায়, বা এক্সেল ইন আ কম্পিটিটিভ এক্সাম। এখানে প্রথমত আমাদের কি লাগে? ওয়েল অর্গানাইজড স্টাডি শিডিউল লাগে, ঠিক আছে? ওয়েল অর্গানাইজড স্টাডি, তারপরে কিংবা শিডিউল স্টাডি, রেগুলার স্টাডি, আচ্ছা রেগুলার প্র্যাকটিস এন্ড এনগেজমেন্ট ইন গ্রুপ অ্যাক্টিভিটিস, সেইগুলোকে আমরা এখান দিয়ে আরো ফার্দার এক্সপ্লেন করলাম। এটা ফার্স্টলি দিয়ে আমরা প্রথম পয়েন্টটা শুরু করলাম, সেকেন্ডলি দিয়ে আমরা দ্বিতীয় পয়েন্ট, আর অ্যাডিশনালি দিয়ে তৃতীয় পয়েন্ট। হ্যাঁ, অ্যাডিশনালি ইউজ করতে পারো, ইন অ্যাডিশন টু দিলে বিরাট বড় লাইন হয়, অ্যাডিশনালি দিলে একটু ছোট হয়। আর নট অনলি বাট অলসো ইউজ করতে পারো, আসলে সমস্যা নাই, বাট ওই যে ফেঁকা হবে একটু মানে তোমার বলতে একটা ভাষা ঝামেলা। আচ্ছা, এরপরে আসি আমরা কনক্লুডিং সেন্টেন্সে। কনক্লুডিং সেন্টেন্সটা মূলত কনক্লুডিং সেন্টেন্সটা আসলে বোঝা খুবই ইজি। কনক্লুডিং সেন্টেন্সটা মূলত আমাদের টপিক সেন্টেন্সেরই একটা মিরর ভার্সন, ঠিক আছে? টপিক সেন্টেন্সটাকে ঘোরায় পেঁচায় কনক্লুডিং সেন্টেন্সে লেখা হয়। এটা হলো সহজ বাংলা কথা। The last sentence of the paragraph that completes the idea that was introduced in the topic, যেটাকে বলা হচ্ছে কি কনক্লুডিং সেন্টেন্স। কনক্লুডিং সেন্টেন্স আর টপিক সেন্টেন্সের মধ্যে একটা তফাৎ হলো, টপিক সেন্টেন্সে আমরা যখন এই প্যারাগ্রাফের আপকামিং পয়েন্টগুলো নিয়ে ধারণা দিই, তখন আমরা কোনো সমাধানের পথ বাতলে দিই না। বাট কনক্লুডিং সেন্টেন্সের ক্ষেত্রে বিষয়টা ওরকম না। কনক্লুডিং সেন্টেন্স প্যারাগ্রাফে এতক্ষণ আমরা লিখলাম, লেখার ফলে আমরা কি কি জানতে পারলাম, সেই অনুযায়ী আমরা একটা সমাধান দেওয়ার চেষ্টা করব। টপিক সেন্টেন্স আর কনক্লুডিং সেন্টেন্সের মধ্যে তফাৎ শুধু এই জায়গাটাতে, বা এছাড়া মোটামুটি সব পয়েন্টগুলাই টপিক সেন্টেন্সেও কভার হবে, কনক্লুডিং সেন্টেন্সেও কভার হবে। যেমন আমরা কাজী নজরুল ইসলামে ফিরে যাই। কাজী নজরুল ইসলামে তুমি বলতে হবে যে এখানে তো এমন কোনো ইস্যু নাই যেটা সমাধান দরকার। তখন তুমি কি করবা? যে কাজী নজরুল ইসলাম ইজ মাই ফেভারিট পোয়েট বিকজ অফ হিজ রেবেলিয়াস রাইটিং, চয়েস অফ ওয়ার্ডস এন্ড লাইফ ওরিয়েন্টেড থিমস। এখন তুমি একটু চিন্তা করো যে এই কথাটাকে একটু ঘুরায় পেঁচায় কিভাবে লেখা যায়। একটা উপায় কি হতে পারে, যে কাজী নজরুল ইসলামের এই রেবেলিয়াস বিহেভিয়ার, চয়েস অফ ওয়ার্ডস আর লাইফ ওরিয়েন্টেড থিমস লেখার মধ্যে এসবের কারণে সে বাংলা সাহিত্যে এর একটা অমর স্থান অর্জন করে আছে। এই যে একটা বলে দিলাম, ঠিক আছে? এখানে তোমার ফেভারিট পোয়েট কেন, প্রথম লাইনে বলা হয়েছে সেই কথাটা, কেন তোমার ফেভারিট পোয়েট। এরপরে
লাস্ট লাইনে বলবা কাজী নজরুল ইসলাম কিংবা নজরুল ইসলাম's rebellious writings, his choice, good choice of words, তারপর his deeply connected themes of his writing, deeply life oriented themes of his writing, এগুলোর কারণে সে বাংলা সাহিত্যে অমর হয়ে আছে। এই বিষয়টি তোমার মোট কথা হলো টপিক সেন্টেন্স আর কনক্লুডিং সেন্টেন্সের মধ্যে তফাৎ একটাই, সেটা হলো কি যে এই এক জায়গায় তুমি প্রথমটাতে তুমি আগাম সংবাদ দিবা, দ্বিতীয়টাতে তুমি সমাধান বা সিদ্ধান্ত দিবা। প্রথমটাই কিন্তু সিদ্ধান্ত দিবা না, আর দ্বিতীয় আর কনক্লুডিং সেন্টেন্সে দিবা হলো একটা সিদ্ধান্ত। এই তুমি তোমার বর্ণনা প্যারাগ্রাফটা লিখে লেখা শেষ করে কাজী নজরুল ইসলাম সম্পর্কে বর্ণনা দিয়ে শেষে তুমি কি বললা যে কাজী নজরুল ইসলাম এই কারণে বাংলা সাহিত্য অমর হয়েছে, এটা একটা সিদ্ধান্ত দিলা তুমি, ঠিক আছে? এই সিদ্ধান্ত আর এই প্রপোজিশন, এই দুইটাই হলো তফাৎ। এখন বলো তোমরা প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয়, কয়টা পার্ট, এই বিষয়ে কোনো ডাউট আছে কিনা? ডাউট থাকলে প্রশ্ন করতে হবে, প্রশ্ন না করলে কিছুই বুঝবে না। আইদার তুমি সব বুঝছো না হয় কিছুই বুঝো নাই। এমন কি কোনো পার্ট আছে যেটা আমার রিপিট করা দরকার? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, কারো যদি মনে হয় যে কোনো একটা পার্ট রিপিট করা দরকার বলো, আমি আরেকবার বুঝাই দিব। আরেকবার না, যতবার দরকার বুঝাই দিব। ওই যে কনক্লুড করতে মানে একদম টু কনক্লুড বা হাউ এভার এগুলো দিয়ে কি যথেষ্ট? হাউএভার না তো, মানে যখন আমি শেষ করব মানে কনক্লুড করব তখন হাউ এভার বা টু কনক্লুড এর থেকে ভালো কিছু কথা বলতেছো যে কি কানেক্টর ইউজ করবা? হ্যাঁ, দিয়া যে শেষ করব সেন্টেন্সটা। শোনো, কনক্লুডিং সেন্টেন্সের ক্ষেত্রে আমি বলি, আব্দুল্লাহর প্রশ্নটা আমি বুঝতে পারিনি আসলে, বুঝছো? আমার ধারণা তুমি কানেক্টর সম্পর্কে জানতে চাচ্ছ। ফাইনালি বলতেছি যে যে মানে কনক্লুডিং সেন্টেন্সটা আছে না, যে আমি এখন মানে শেষ করে দিব প্যারাগ্রাফটা, এখন তো কনক্লুড করতে হবে আমাকে, তো সেটা বলতেছি যে ওইখানে কি কানেক্টরটা ইউজ করা যায়, যে হার বা তাহলে ঠিক আছে, তারপরে তো আমি বলবো এটা ফাইনালি ইউজ করতে পারো, আলটিমেটলি ইউজ করতে পারো, ইন দি এন্ড ইউজ করতে পারো। আলটিমেটলি আচ্ছা ভাই, আমি একটু লিখে নিই। however ইউজ করতে পারো, আফটার অল ইউজ করতে পারো। আচ্ছা, এগুলো তো হিসাব নাই আসলে, 4-5-6টা জানলেই হয়ে যায় আসলে। হ্যাঁ, তানভীর কি বলতেছিল বলো? এই কথাই বলতেছি যে হলো এট লাস্ট বা কনক্লুড, লাস্টলিটা অবশ্য তোমার সাপোর্টিং ডিটেইলের ক্ষেত্রে বেশি যায়, যে একদম লাস্ট সাপোর্টিং ডিটেইল যেটা সেটার ক্ষেত্রে বেশি অ্যাপ্লিকেবল। কনক্লুডিং সেন্টেন্সে লাস্টলি আমি নিজে করি না কখনো। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন? প্রশ্ন না থাকলে আমরা একটু সাজেশনের দিকে যাই। এলিমেন্টস অফ এ গুড প্যারাগ্রাফ, এটা তো আমরা দেখলাম। ব্রেইনস্টর্মিংটা দেখলাম, আউটলাইনিংটা মূলত ওই যে আসলে তোমাদের একটু এক্সপ্লেন করা দরকার। ব্রেইনস্টর্মিংটা হলো ওই যে আমরা যে পয়েন্টগুলো লিস্ট আউট করলাম প্রথমে, এটা হলো ব্রেইনস্টর্মিং। তারপরে সবগুলো পয়েন্টকে ভাগ ভাগ করে 3টা পয়েন্টে আলাদা করে দিলাম, এটা হলো আউটলাইনিং। আর মেইন রাইটিংটা তো দেখলাই, মানে মূল লেখাটা। আচ্ছা, সাজেশন তোমাদের জন্য এবার হলো জুলাই রেভলিউশন অবভিয়াসলি থাকতেই পারে, যেহেতু আমাদের এখন শিক্ষা কমিশন যেটা আছে এবং ভিসিও যেহেতু দেখা যায় নিউট্রাল মানুষ, তার কোনো অ্যালাইনমেন্ট নাই, পলিটিক্যাল অ্যালাইনমেন্ট নাই, সেজন্য আশা করা যাচ্ছে যে জুলাই রিভলিউশন থেকে প্রশ্ন আসতে পারে। উন্নয়নের গল্প পড়ে এবার আমার ধারণা কাজ হবে না। ম্যাসাকার, অ্যান্টি-ফ্যাসিস্ট মুভমেন্ট, ফ্রিডম অফ স্পিচ, স্টুডেন্টের রিভলিউশন, ডেমোক্রেসি, লিবারেশন, আচ্ছা এই নামে আসতে পারে। আচ্ছা, এই ফ্যাসিস্ট ইয়াটা রিভলিউশন যেটা, অ্যান্টি-ফ্যাসিস্ট রিভলিউশন যেটা, এটা কিন্তু এইভাবে আসতে পারে, আবার আসতে পারে যে
ফ্যাসিস্ট রিভলিউশন থ্রুআউট দ্য হিস্টরি, মানে ফ্যাসিজম কই থেকে আসলো, অ্যান্টি ফ্যাসিস্ট রিভলিউশনটা কই থেকে আসলো, এবং সর্বশেষ আমাদের এখানে হাসিনার পতনের মাধ্যমে কিভাবে বাংলাদেশে ইয়া হলো, তা আমাদের ক্ষেত্রে কিভাবে অ্যাপ্লিকেবল হলো। ফ্যাসিজম উৎপত্তি কোথায়, কার হাতে? বেনিতো মুসলিনি। আচ্ছা, এইভাবে আসতে পারে। ফ্রিডম অফ স্পিচ নিয়ে আসতে পারে। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আমি বলি এটা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে স্টুডেন্ট লেড রিভলিউশন। ঠিক আছে, এটা এই নামেই যে আসবে ব্যাপারটা কিন্তু এমন না। ইভেন এই জুলাই রিভলিউশন, এই প্রত্যেকটা প্যারাগ্রাফ যে দেওয়া আছে, এই প্রত্যেকটা প্যারাগ্রাফে মূলত টপিক একটাই, জুলাই রিভলিউশন। এগুলো জাস্ট ভিন্ন ভিন্ন নাম, বাট কোনো জায়গায় ফোকাসটা অন্য কোনো একটা আলাদা। যেমন ম্যাসাকারের ক্ষেত্রে ফোকাসটা থাকবে ম্যাসাকারের ক্ষেত্রে, অ্যান্টি ফ্যাসিস্ট মুভমেন্টে এটা ফ্যাসিস্টের পতন কিভাবে হলো সেদিকে ফোকাস থাকবে। ফ্রিডম অফ স্পিচের ক্ষেত্রে তোমার এটা ফ্রিডম অফ স্পিচটা একটু আলাদা ঘটনার। ফ্রিডম অফ স্পিচের ক্ষেত্রে তোমার ইম্পর্টেন্স পরিণতিতে যা আছে আর কি। স্টুডেন্ট লেড রিভলিউশন, এটাও সেই জুলাই রিভলিউশনই। তারপর ডেমোক্রেসিস লিবারেশন, এটাও সেই জুলাই রিভলিউশন। আচ্ছা, ইম্পর্টেন্ট ইভেন্ট ইন দ্য পলিটিক্যাল হিস্ট্রি অফ বাংলাদেশ, তো মোটামুটি আমাদের এই ব্যাপার। এখন বলো তোমাদের ইয়ে আছে নাকি, আরো কোনো প্রশ্ন আছে নাকি? সাজেশন কি বুঝতে পারছো? আমি সাজেশন দেওয়াতে মনে করো আমি নিজে খুব একটা সাজেশন মেনে চলি না, তো আমার সাজেশন ভালো হয় না সবসময়। সাজেশন ধরতে পারছো? জি, গুড। আচ্ছা, এলিমেন্টস অফ আ গুড প্যারাগ্রাফ, এলিমেন্টস। আচ্ছা, এখানে হলো ইউনিটি থাকতে হবে। ইউনিটি মেইনটেইন করার জন্য ওই যে আমি একটা উপায় বলছিলাম, কানেক্টর ইউজ করা। তুমি যে লিখতেছো, তোমার লেখাগুলো যে একসাথে যুক্ত সংযুক্ত, এই জন্য কানেক্টর করে ইউজ করে বোঝাতে হবে যে এরা একের সাথে একে একজন সংযুক্ত। সাপোর্ট কি? রেফারেন্স, যে তুমি যে একটা দাবি করলা সেই দাবিটাকে প্রমাণ করা, রেফারেন্স। অর্ডারকে বলা হচ্ছে ক্রোনোলজি। যেমন তোমাকে যদি ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ লিখতে দেওয়া হয়, ধরো বললো যে তোমার কলেজ নিয়ে লেখো, তুমি হুট করে যদি শুরুই করো যে কলেজে 10টা ক্লাসরুম আছে, তাহলে এটা প্রপার অর্ডার মেইনটেইন করা হলো না। সবচেয়ে বড় ডিটেইল থেকে সবচেয়ে ছোট ডিটেইলে যেতে হয়। তোমরা স্কুলের সবচেয়ে বড় ডিটেইল কি, কলেজের সবচেয়ে বড় ডিটেইল কি? কলেজের নাম। কোহিয়ারেন্স আর ইউনিটি মূলত একই জিনিস। আচ্ছা, এটা তো আমি বললাম কানেক্টর ইউজ করে ইউনিটি মেইনটেইন করতে হয়। আর একটা বিষয় হলো যে তোমার এই যা পয়েন্ট দিচ্ছ, সেই পয়েন্টগুলো যেন বেশি একটা আরেকটা থেকে খাপ ছাড়া না হয়। যেমন তোমাকে যদি কাজী নজরুল ইসলামের কেন তোমার ফেভারিট পয়েন্ট এটা নিয়ে লিখতে দেওয়া হয়, কাজী নজরুল ইসলাম সে ইয়াতে তার অবদান কি, কাজী নজরুল ইসলাম নিয়ে যদি লিখতে দেওয়া হয় যে তোমার ইউর ফেভারিট পয়েন্ট, সেখানে যদি তুমি কাজী নজরুল ইসলামের ব্যক্তিগত জীবন তুলে আনো, এটা হবে হলো তোমার ইনকোহিয়ারেন্ট ব্যাপার। ঠিক আছে, মানে সঙ্গতিপূর্ণ হবে না। কমপ্লিটনেস, কারেক্টনেস তো অবশ্যই থাকতেই হবে, এটার ব্যাখ্যা করার প্রয়োজন দেখতেছি না। কমপ্লিটনেসটা থাকতো, তোমার প্যারাগ্রাফটা দেখে যেন মনে হয় যে শেষ করছো, ঠিক আছে, কথা বলে অর্ধেক থেমে গেছে এরকমটা যেন মনে না হয়। ঠিক আছে, সেজন্য আমাদের কি করতে হবে? কমপ্লিটনেসের জন্য আবার ওই ঘুরে ফিরে কি করতে হবে? স্ট্রাকচারটা মেইনটেইন করতে হবে। টপিক সেন্টেন্স, তারপরে সাপোর্টিং ডিটেইল, তারপরে কনক্লুডিং সেন্টেন্স। আচ্ছা, এগুলো হলো বেসিক আইডিয়া। আর এটা হলো প্রিমিয়াম আইডিয়া, হচ্ছে যে ভ্যারিড ভোকাবুলারি আর প্যারালাল স্ট্রাকচার। ভ্যারিড ভোকাবুলারিটা কি? ভোকাবুলারি মানে জানো তো, যে শব্দ ভান্ডার যেমন থাকে তোমার। ভোকাবুলারির ক্ষেত্রে তুমি ধরো যে একটা লাইনে একটা শব্দ ইউজ করছো, পরবর্তী লাইনে আবার যদি ওই শব্দটা ইউজ করো, জিনিসটা দেখতে একটু খারাপ দেখা যায়। আনলেস এটা তোমার মনে করো এমন কোনো শব্দ হয় যেটা ইউজ না করলে উপায় নাই।
যেমন মাসাকার শব্দটা এক লাইনে ইউজ করছো তুমি, হ্যাঁ বলো। করার ক্ষেত্রে কি আপনার ব্যবহার এই দুইটা কানেক্টর হুম মানে শেষ করবো একেবারে লাস্টে, হুম আমি যখন ওইটা টানবো সেই সময় আপনার ব্যবহার এই দুইটা কানেক্টর ও কথা বুঝতেছি না ভাই। প্যারাগ্রাফটা হুম হুম তখন আফটার অল বা অ্যাবভ অল এই দুইটা কানেক্টর ইউজ করে দিতে পারি। হ্যাঁ যেতে পারে। শেষ করার সময় তো একটা কানেক্টর ইউজ করো, ওটার তো সামর্থক শব্দ খোঁজার দরকার নেই আসলে। যে কোনো একটা তোমার যেটা মনে হয়, যখন লেখাটাকে শেষে তোমার মনে হবে যেটা অ্যাপ্রোপ্রিয়েট। আচ্ছা, ভোকাবুলারির ক্ষেত্রে এই জিনিসটা একটু মেনটেন করতে হয় যে এক ওয়ার্ড যদি বেশি রিপিট হয়ে যায় তাহলে সমস্যা। একটা ওয়ার্ড রিপিট তখনই হইতে পারে শুধুমাত্র সাপোর্টিং ডিটেইলে লিখছো সেইটা, সরি কি বলবো, কন্ট্রোলিং টপিক সেন্টেন্সে লিখছো, কন্ট্রোলিং আইডিয়াতে একটা ওয়ার্ড লিখছো, যেমন এডুকেশন, ওই অস্ট্রেলিয়া নিয়ে যে পড়লাম প্যারাগ্রাফটা, সেখানে মনে করো লিখছো এডুকেশন টপিক সেন্টেন্সে, সেটাই পরবর্তীতে সাপোর্টিং ডিটেইলে এডুকেশন শব্দটা আরেকবার দুই একবার আসতে পারে। ঠিক আছে, কিছু কিছু শব্দ রিপিট হতে পারে, বাট মনে করো এক জায়গায় লিখছো স্টুডেন্ট, পরবর্তী লাইনে লার্নার লেখা প্রেফারেবল। আবার অনেকে সিনোনিম ইউজ করতে গিয়ে একটু বেশি জগা খিচুড়ি বানায় ফেলে, তার এমন এমন সিনোনিম ইউজ করে যেটা আসলে অ্যাপ্লিকেবল না। যেমন বাংলায় তোমরা পড়ছো যে গুরুচণ্ডালী পড়ছো না, ইংলিশে গুরুচণ্ডালীটা ওইভাবে নাই, বাট আনঅফিসিয়ালি কিছু গুরুচণ্ডালী হয়। তুমি যদি মধ্যযুগীয় ইংলিশ এই যুগের ইংলিশের সাথে মিলায়ে লিখতে যাও, দেখবা যে তোমার লেখাটা খুবই ইমব্যালেন্স লাগতেছে, বুঝছো, ইমব্যালেন্স লাগতেছে, মাথা বড় বডি ছোট এরকম লাগবে। ভ্যালিড ভোকাবুলারিটা ইউজ করা জরুরি। আচ্ছা, প্যারালাল স্ট্রাকচারটা কি? যে প্যারাগ্রাফ হলো একটা তথ্য আর একটা তথ্যের সাথে তাল মিলিয়ে চলবে, এটা হলো প্যারালাল স্ট্রাকচার, বুঝছো। তুমি যে 3টা পয়েন্ট লিখলা, সেই 3টা পয়েন্ট একটা আরেকটার সাথে যেন কনফ্লিক্টিং না হয়, এটা খুবই মাথায় রাখা জরুরি, বুঝছো। তুমি এক জায়গায় লিখলা যে ধরো আবার কাজী নজরুলের এক্সাম্পলেই যাই, এক জায়গায় লিখলা সে বিদ্রোহী, ঠিক আছে, তুমি আর এক জায়গায় লিখলা সে অনেক নরম মনের মানুষ ছিলেন, সে খুব এরকম মহাত্মা গান্ধীর মতো প্যাসিফিস্ট শান্তিবাদী ছিলেন, এটা কিন্তু হবে না, ওটা প্যারালালিজম মেনটেন হলো না, প্যারালাল স্ট্রাকচার মেনটেন করলো না, এটা কনফ্লিক্টিং হয়ে গেল, ওটা তখন ইন্টারসেকশন স্ট্রাকচার হয়ে গেল, বুঝছো। তো এই বিষয়টা মেনটেন করা জরুরি। তো আপাতত তোমাদের আজকে মোটামুটি এই, ঠিক আছে। তোমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার দেখা হতেও পারে, নাও হতে পারে, কারণ আমি তোমাদের ক্লাস রেগুলার নেব না। আমি এই সপ্তাহে হয়তো 1টা বা 2টা ক্লাস নিতে পারি, একটা সর্বোচ্চ একটা হওয়ার কথা। মানে আমার ধরো একটা জায়গায় পার্ট টাইমে জব করি, আমার একটু ওইখানে একদিন ছুটি সপ্তাহে, সেই জন্য আমার এখানে একটু সময় দিতে সমস্যা হয়। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। যদি কোনো প্রশ্ন না থাকে আমি ক্লোজ করে দিব। সেটা প্রশ্ন না থাকলে তোমরা তাহলে একা একা লিভ নাও, তারপর ক্লোজ করে দিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।